সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর্থিক বিবরণী আমাদের সাজেশনমূলক যে 10টি সিকিউ ছিল তার ধারাবাহিক ক্লাস আমরা সমাধান করব বরিশাল বোর্ড 2025-এর 2 নম্বর অঙ্কটি। তো যথারীতি আমাদের নিয়ম হচ্ছে প্রথমে রিয়ামিলিটি চুলচেরা বিশ্লেষণ করা, কোনটা কোন হিসাব কোথায় যাবে না যাবে এগুলো আমরা শুরুতেই করে নিব। প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য এটি হলো একটি কেমন হিসাব? এটি হলো একটি ব্যয় হিসাব। দ্বিতীয়ত ক্রয় বিক্রয় হিসাব। ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব এবং বিক্রয় হলো একটি কেমন হিসাব? আয় হিসাব। পণ্য ফেরত। পণ্য ফেরত 2000 টাকা 2000 টাকা। একটা ক্রয় ফেরত আছে আর একটা বিক্রয় ফেরত আছে। ক্রয় ডেবিট পাশে যায়, ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট পাশে যায়। সো এটা হলো ক্রয় ফেরত। আর বিক্রয় ক্রেডিট পাশে যায়, আর বিক্রয় ফেরত হলো কোন পাশে? ডেবিট পাশে। মজুরি। মজুরি হচ্ছে একটি ব্যয় হিসাব। ক্রয় ফেরত, ক্রয় থেকে বিয়োগ করতে হবে, বিক্রয় থেকে বিয়োগ করতে হবে। ক্রয় ফেরত হচ্ছে প্রতিবার বিপরীত হিসাব। আচ্ছা, সো ক্রয় ফেরতটা ক্রয় এবং বিক্রয়ের সাথে দাম। মজুরি 12,000 টাকা বেতন। আর মজুরিটা কেমন ব্যয়? এটি হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় যায়। বেতন হচ্ছে একটি ব্যয়, কেমন ব্যয়? এটি হলো পরিচালন ব্যয়। ভাড়া 9 মাসের, অর্থাৎ আমরা আর্থিক বিবরণী ব্যয় বিবরণী প্রস্তুত করি হচ্ছে 1 বছরের জন্য। সো ভাড়াটা দিতে হবে বা বেতন দিতে হবে, ভাড়া দিতে হবে হচ্ছে আমার 1 বছর হবে, ভাড়া দিতে হবে হচ্ছে আমার 1 বছরের জন্য। তো আমি 9 মাস দিয়েছি, তার মানে আরো 3 মাস কি আছে? বকে আছে। সো 18কে 9 দিয়ে ভাগ করলে 1 ভাগে আসবে কত? 2000 টাকা। তো 3 ভাগে কত হবে? 3 ভাগে, তাহলে 3 দোকানে কত? 6000 টাকা। 3 দুগুণে হচ্ছে 6000 টাকা। 6000 টাকায় আছে বকেয়া। সো এটা হচ্ছে রিয়া মিলের মধ্যে গুপ্ত সমন্বয়। সো এটার সাথে ভাড়ার সাথে কি হবে? যোগ হবে। আর একবার কোথায় যাবে? ভাড়া বকেয়া থাকলে, ব্যয় বকেয়া থাকলে চলতি দেয়া যায়, আর একবার চলতি দেয়া যাবে। সাপ্লাইস খরচ 5000, পরিচালন ব্যয়, ভাড়াও কি বলতো? পরিচালন ব্যয় হিসাব। প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ। প্রদায় হিসাব। প্রদায় হিসাব কি? চলতি দায় হিসাব। নগদ তহবিল চলতি সম্পদ হিসাব। 12% বিনিয়োগ। 12% বিনিয়োগ 1/7/2024 1,40,000 টাকা। এই 1,40,000 টাকা প্রথমত 12% বিনিয়োগ, এটা হচ্ছে রিয়ামিলের একটি আইটেম। এটা যাবে হচ্ছে একবার। তো 12% বিনিয়োগ 1,40,000, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। একবার কোথায় যাবে? দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাবে। আর এই 12%, এই পার্সেন্টটা হচ্ছে সুদ। এই সুদটা হচ্ছে একটা সমন্বয়, রিয়ামিলের মধ্যে গুপ্ত সমন্বয়। সো এই সমন্বয়ের কাজ কয়বার হবে? 2 বার। 1,40,000 টাকার উপরে 12%, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 1,40,000 ইন্টু 12%, 12% করলে আমরা কিভাবে করব? এই 14কে 12 দিয়ে গুণ করেও করতে পারি, অথবা 10% 1% করে মুখে মুখে করতে পারি, অথবা ক্যালকুলেটরের সাহায্যে আমরা করতে পারি। তো 10% করলে হবে কত? 14,000। আর 1%-এ হবে হচ্ছে তোমার কত? 1400 টাকা। 1%-এ 1400 হলে 2% হবে 1400, 1400 2800, তাহলে 2800। তাহলে টোটাল কত হবে? 16,800 টাকা। 16,800 টাকা হচ্ছে বিনিয়োগের সুদ। সো বিনিয়োগের সুদ আরেকবার কোথায় যাবে? বিনিয়োগের সুদ হচ্ছে একটি অপরিচালন আয়। আরেকবার কোথায় যাবে? অপরিচালন আয়, সেটা বকেয়া থাকলে সেটা যাবে হলো চলতি সম্পদে। ওকে, বিনিয়োগের সুদ এখানে কি লেখা আছে? অর্ধেক বছরের। সো পূর্ণ বছরে হবে 16,800 টাকা, কিন্তু বিনিয়োগটা করা হয়েছে কবে? 24 সালে ঠিক মাস মধ্যে, জুলাইয়ের 1 জুলাইতে। সো জুলাই মানে হচ্ছে বছরের অর্ধেক। তাহলে 16,800 এটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের 6 মাসের সুদ বের হবে। তাহলে কত হবে? 8,400 টাকা। সো 8,400 টাকা কিন্তু আমাদের বিনিয়োগের সুদ। ওকে, উত্তোলন। উত্তোলন হচ্ছে একটি প্রতি মালিকানা সত্ত্ব। এটা কি করতে হয়? মূলধন থেকে বিয়োগ করতে হয়। আসবাবপত্র। আসবাবপত্র হচ্ছে একটি স্থায়ী সম্পদ হিসাব। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের একটি অংশ। ওকে, সমন্বয় করি। সমাপনী মজুত পণ্য 10,000 টাকা। সমাপনী মজুত পণ্য 10,000 টাকা, যার মধ্যে 1,000 টাকার অব্যবহৃত সাপ্লাইস আছে। অব্যবহৃত সাপ্লাইস, সমাপনী মজুদের মধ্যে যে সাপ্লাইস থাকে সেটা হচ্ছে অব্যবহৃত সাপ্লাইস। সো অব্যবহৃত সাপ্লাইস কি করতে হয়? সাপ্লাইস থেকে একবার বিয়োগ করতে হয়।
তাহলে এটার কাজ হচ্ছে রেয়া মিলের যে সাপ্লাইজ আছে সাপ্লাইজ থেকে বিয়োগ করতে হবে, 1000 টাকা সাপ্লাইজ থেকে বিয়োগ করতে হবে। আর সমাপনী মজুত পণ্য 10,000 টাকা, এটা থেকে 1000 টাকা বিয়োগ করলে অ্যাকচুয়াল সমাপনী মজুত পণ্য হবে কত? 9,000 টাকা। 3,000 টাকার পণ্য ফেরত পাঠানো হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি। ফেরত পাঠানো হয়েছে, কথাটা ইম্পর্টেন্ট, ফেরত পাঠানো হয়েছে। এখানে কোন ফেরত বলা নাই, কিন্তু ভাষা নিয়ে বুঝতে হবে। ফেরত পাঠাবো কোন ফেরত? আমি পণ্য ক্রয় করেছিলাম, সেই পণ্য ত্রুটি থাকার কারণে পণ্যটা ফেরত দিলাম। সো পণ্য ফেরত দেওয়া মানে হচ্ছে ক্রয় ফেরত। ভাষাগতভাবে বুঝতে হবে পণ্য ফেরত। এখানে ক্রয় ফেরত বিক্রয় ফেরত বলা নাই, বাট ভাষা দেখে বুঝতে হবে। পণ্য ক্রয় করেছিলাম, সেটা এখন ফেরত দিচ্ছি। তাহলে ক্রয় কিন্তু পণ্য ফেরত দিচ্ছি। ফেরত পাঠানো মানে হচ্ছে ক্রয় ফেরত। আর ফেরত পাওয়া গেল হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে পাঠানো হলো বিক্রয় ফেরত। তাহলে এটা হচ্ছে কি? ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরতটা আমরা কি করব? ক্রয় ফেরতটা হচ্ছে ক্রয়ের সাথে কাজ আছে, আর ক্রয়ের সাথে ধারে ক্রয়ের সাথে কার সম্পর্ক? প্রদয় হিসাব। সো ক্রয় এবং প্রদয় হিসাব এর সাথে কাজ। তাহলে ক্রয় হিসাবের সাথে কাজ, ক্রয় থেকে বিয়োগ করতে হবে, এবং প্রদয় হিসাব থেকেও বিয়োগ করতে হবে। উত্তোলনের উপর 10% সুদ ধার্য করতে হবে। উত্তোলন একটু দাগ দিলাম, উত্তোলনের সাথে সুদ। আচ্ছা, উত্তোলনের সুদ কি কি করতে হয়? দেখো, আমরা যদি জাবেদা করি উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট, উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট। উত্তোলন ডেবিট মানে এটা কি করতে হবে? মূলধন থেকে বিয়োগ করতে হবে। তাহলে আরেকভাবে চিন্তা করতে পারো, উত্তোলনের সুদ উত্তোলনের সাথে যোগ করতে হয়। তাহলে উত্তোলনের সাথে তুমি যোগ করতে পারো। আর উত্তোলনের সুদ হচ্ছে একটা আয় হিসাব, এটা কোথায় যাবে? অপরিচালন আয়ে যাবে। এটি যাবে হলো অপরিচালন আয়ে যাবে। আসবাবপত্রের উপরে 10% অবচয় ধার্য করতে হবে। আসবাবপত্রের উপরে 10% অবচয়। সো আসবাবপত্র কত, সেটার সাথে আমরা একটু দাগ দিব। এই হলো আসবাবপত্র, এর সাথে অবচয় ধার্য করতে হবে। সো প্রথমে কি কতে হচ্ছে? নিট ক্রয়ের পরিমাণ বের করো। নিট ক্রয় মানে কি? পণ্য ক্রয়ের সাথে যাবতীয় আইটেম যোগ বিয়োগ করার পরে যা পাওয়া যায় সেটা হচ্ছে নিট ক্রয়। সো ক্রয়ের সাথে যাবতীয় আইটেম যোগ বিয়োগ করার পর নিট ক্রয়। তো ক্রয় কত ছিল? ক্রয় ছিল 1.5 লক্ষ টাকা। তো আমরা ক নম্বরে লিখি, ক্রয় 1,50,000 টাকা। তো ক্রয়ের সাথে প্রথমে হচ্ছে ফেরত আছে, পণ্য ফেরত। ক্রয় ফেরত হচ্ছে 2,000 টাকা। পণ্য ফেরত 2,000 মাইনাস ক্রয় ফেরত 2,000। এরপর সমন্বয় আর একটা দাগ আছে, দেখো ক্রয়ের সাথে দুইটা দাগ আছে, একটা হচ্ছে ফেরতের জন্য, আর একটা হচ্ছে তার মানে এর সাথে কি আছে বলো তো? সমন্বয় আছে। তো সমন্বয়ে কি বলা আছে? ক্রয় ফেরত। সো ক্রয় ফেরত কি করতে হয়? ক্রয় থেকে বিয়োগ করতে হয়, এবং প্রদয় হিসাব থেকেও কি করতে হয়? বিয়োগ করতে হয়। সো আর একটা ক্রয় ফেরত আছে, কত টাকা? সমন্বয় ক্রয় ফেরত 3,000 টাকা। ওকে, 3,000 টাকা। সো 1,50,000 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করলে 1,45,000 টাকা। সো নিট ক্রয় হলো, নিট ক্রয় হচ্ছে 45,000, 1,45,000 টাকা। 1,35,000। আচ্ছা, আমরা এখন মোট মুনাফা 66,000 টাকা ধরে নিট মুনাফা করতে বলেছে। সো মোট মুনাফা ধরতে হবে 66,000 টাকা। 66,000, এখানে আমরা লিখব মোট লাভ, এখানে লিখব প্রশ্নে প্রদত্ত, অর্থাৎ প্রশ্নে দেয়া ছিল 66,000 টাকা। তাহলে খতে হচ্ছে মোট লাভ ধরে নিট লাভ করতে হবে। আর গ নম্বরে কি করতে বলছে? নিট লাভ 65,000 টাকা ধরে মালিকানা সত্ত্ব দায়ের পরিমাণ নির্ণয় করো। তো দায় ও মালিকানা সত্ত্ব। সো গ নম্বরে দায় ও মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে প্রথমে আমরা লিখে হলো চলতি দায়, এখানে লিখবো চলতি দায়। দায় ও মালিকানা সত্ত্ব হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী আংশিক। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী ইকুয়ালস টু এল প্লাস ওই। সো আমাদের এই অংশটুকু করতে বলছে, এটা করতে বলে নাই, সম্পদ করতে বলে নাই। তো প্রথমে চলতি দায়, তারপরে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব।
সো মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বের আমরা আমাদের ফরম্যাটটা কি, মূলধন যোগ নিট লাভ। সো প্রশ্নে বলে দিছে গ নম্বরে এত টাকা নেট লাভ ধরো, কত টাকা নেট লাভ ধরতে বলছে, 65,000 টাকা ধরতে বলেছে। তাহলে 65,000। ওকে, আমরা যদি অঙ্ক করা শুরু করি, আমাদের অঙ্ক করার নিয়ম কি, আমাদের হচ্ছে রেওয়া মিল শুরু থেকে পড়তে থাকবো একদম শেষ পর্যন্ত, আমরা যেটা যেখানে যাবে সেগুলো আমরা লিখবো। প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা। সো প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, এটি হচ্ছে কোথায় যাবে, এটি হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে। তো অঙ্কে কিন্তু মোট লাভ দিয়ে দিয়ে আমাদের নিট লাভ নির্ণয় করতে বলেছে, তার মানে এটির কাজ নাই, এটি বাদ। এরপর ক্রয় বিক্রয়ের কাজ নাই, কারণ অলরেডি মোট লাভ দেওয়া আছে। আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদলে নিট লাভ পাওয়া যায়, মোট লাভ পাওয়া যায়। সো মোট লাভ কিন্তু আমাদের দেয়া ছিল, সো এই অংশ বাদ। পণ্য ফেরতের কাজ শেষ। মজুরি, প্রত্যক্ষ ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় যাবে, এটাও শেষ। বেতন, এটা যাবে, পরিচালন ব্যয় 20,000 টাকা। বেতন পরিচালন ব্যয় যাবে কত টাকা, 20,000 টাকা। আচ্ছা, মোট লাভ থেকে আমরা কি বিয়োগ করি, বিয়োগ হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে 20,000 টাকা হচ্ছে বেতন। সো বেতনের সাথে কোনো দাগ নাই, তাই আমরা 2 নাম্বার কলামে টাকা লিখলাম। বেতনের পরে আছে ভাড়া, ভাড়ার সাথে দাগ আছে মানে কাজ আছে। কি কাজ আছে, বেতন হচ্ছে 18,000 টাকা 9 মাসে, এবং বকেয়া আছে কত টাকা, 6,000 টাকা। তো ভাড়া হচ্ছে অলরেডি আমরা 9 মাসে প্রদান করেছি 18,000 টাকা, আরো বকেয়া আছে 6,000 টাকা। সো এক বছরের টোটাল খরচটা আমাকে দেখাতে হবে। তো টোটাল খরচ কত হবে, 18 যোগ 6, 9 মাসের আর হচ্ছে 3 মাসের, টোটাল হচ্ছে 24,000 টাকা আমার খরচ। তো আমাকে দেখাতে হবে 18,000 যোগ 6,000 টাকা, 18,000 যোগ হলো 6,000 টাকা, টোটাল কত হবে, 24,000 টাকা। 18,000 টাকার নাম কি, 18,000 টাকা হচ্ছে ভাড়া, এবং যোগ বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া হচ্ছে কত, 6,000 টাকা। সো বকেয়া ভাড়া, এটা হচ্ছে ব্যয় বকেয়া থাকলে কি হয়, দায় হয়। সো ব্যয় বকেয়া থাকলে দায়। এই 6,000 টাকা কোথায় যাবে, চলতি দায়ে যাবে। এই 6,000 টাকা কোথায় যাবে, চলতি দায়। তো আমরা একটু লিখে ফেলবো ওই সাথে সাথে, বকেয়া ভাড়া 6,000 টাকা চলতি দায়। ওকে, ভাড়া শেষ। সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ 5,000 টাকা, এবং রেওয়া মিলে কি বলা আছে, রেওয়া মিলে বলা আছে সাপ্লাইজ খরচ 5,000 টাকা, এবং সমন্বয় বলা আছে 1,000 টাকার অব্যবহৃত সাপ্লাইজ। তাহলে 5,000 আর 1,000, টাকা সাপ্লাইজ খরচ মাইনাস অব্যবহৃত সাপ্লাইজ বিয়োগ করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি সাপ্লাইজ খরচ কত হবে, 4,000। এই 1,000 টাকা অব্যবহৃত সাপ্লাইজ, এটা হচ্ছে চলতি সম্পদ। তো এটা আরেকবার কোথায় যাবে, চলতি সম্পদে। তো আমাদের কিন্তু গ নম্বরে আর্থিক অবস্থার বিবরণী আংশিক প্রস্তুত করতে বলছে, তার মানে এটা আর যাবে না, চলতি সম্পদ নির্ণয় করতে বলে নাই, তাই আর যাবে না। তো সাপ্লাই শেষে প্রাপ্য হিসাব কোথায় যাবে, চলতি সম্পদ, কিন্তু এখানে চলতি সম্পদ নির্ণয় করতে বলেনি। প্রদেয় হিসাব কোথায় যাবে, চলতি দায় কত টাকা, 25,000 টাকা। প্রদেয় হিসাবের সাথে কি আছে, দাগ আছে। সো 25,000 টাকা আর হচ্ছে 3,000 টাকা পণ্য ফেরত। সো পণ্য ক্রয় করেছিলাম, তখন প্রদেয় হিসাব বেড়েছিল। আমরা যখন ধারে পণ্য ক্রয় করি তখন দায় বেড়ে যায়। তো সেই পণ্যটা যদি আবার ফেরত দিয়ে দিই, স্বাভাবিকভাবে সেই দায়টা, প্রদেয় হিসাবটা কি হবে, কমে যাবে। তো এখানে 3,000 টাকা প্রদেয় হিসাব কমবে। এখানে প্রদেয় হিসাব ছিল 25,000, সেখান থেকে 3,000 টাকা হ্রাস পাবে। 25,000 1 নাম্বার কলামে কেন লিখলাম, কারণ এটার সাথে কি আছে, দাগ আছে, সমন্বয় কাজ আছে। সো প্রদেয় হিসাব রেওয়া মিলে ছিল 25,000 টাকা, এর মধ্যে 3,000 টাকা ফেরত, ক্রয় ফেরত 3,000 টাকা, কত হবে তাহলে, 22,000 টাকা। তো ওকে, আমাদের
পণ্য ফেরতের কাজ গেল। এবার প্রদেয় হিসাব গেল। নগদ তহবিল চলতি সম্পদ আমাদের সম্পদ নির্ণয় করতে বলেনি, সুতরাং এটি যাবে না। 12% বিনিয়োগ, এটি হচ্ছে সম্পদের মধ্যে যাবে, এটাও আমাদের দরকার নাই। এবং হচ্ছে অপরিচালন আয়, এই সুদটা আমাদের যাবে আয় বিবরণীতে। এই সুদ কত টাকা? 8,400 টাকা। এটা যাবে অপরিচালন আয় 8,400 টাকা। 8,400 টাকা অপরিচালন আয় যোগ অপরিচালন আয় 8,400। এটা কি? বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ 8,400। এটা আরেকবার কোথায়? যেহেতু চলতি সম্পদ নাই, তাই আর আমার এটা দরকার নেই। ওকে, এরপর উত্তোলন কোথায় যাবে? মূলধন থেকে বিয়োগ করতে হবে। উত্তোলন কত টাকা? 10,000 টাকা। এবং উত্তোলনের সাথে দাগ আছে, তো উত্তোলনের সাথে আবার উত্তোলনের সুদও হবে। দেখো, উত্তোলনের সুদ হচ্ছে কত টাকা? 10%। তো উত্তোলন কত টাকা? উত্তোলন হলো 10,000 টাকা। উত্তোলন হলো 10,000 এবং উত্তোলনের সুদ 10%। 10,000-এর 10% করলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি কত টাকা হবে? 1,000 টাকা। সো উত্তোলনের সুদ কি হয়? একবার উত্তোলনের সুদে যদি সমন্বয় যাবে, দেখো উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট। সো উত্তোলন ডেবিট আইটেম, সো উত্তোলন হচ্ছে ডেবিট আর উত্তোলনের সুদ হচ্ছে ক্রেডিট। সো উত্তোলনের সুদটা উত্তোলনের সাথে যোগ করতে হবে এবং উত্তোলনের সুদটা অপরিচালন আয় একবার লিখব। তাহলে 1,000 টাকা উত্তোলনের সুদ অপরিচালন আয়। মূলধনের সুদ হচ্ছে অপরিচালন ব্যয় এবং উত্তোলনের সুদ হচ্ছে অপরিচালন আয়। উত্তোলনের সুদ কত টাকা? 1,000 টাকা। আমাদের বিনিয়োগের সুদ কত টাকা ছিল? বিনিয়োগের সুদ ছিল 8,400 টাকা। 8,400 টাকা ইংলিশে লেখা হয়ে গেছে 8,400। এই কলামে কেন লিখলাম? কারণ অপরিচালন আয় হচ্ছে দুইটা আইটেম আছে, দুইটা যোগ করলে কত হবে? 9,400 টাকা। এবং উত্তোলনের সাথে যোগ করতে হবে। উত্তোলন ছিল 10,000 টাকা। উত্তোলন এবং উত্তোলনের সুদ, উত্তোলন কোথায় যাবে? গ নম্বরে। তাহলে দেখো, মাইনাস উত্তোলন হচ্ছে 10,000। আচ্ছা, মূলধন কত ছিল? মূলধন ছিল হচ্ছে 2,80,000 টাকা। মূলধন ছিল 2,80,000। তাহলে এখানে লিখবো 2,80,000। তো মূলধনের সাথে নিট লাভটা যোগ করলাম 65,000 টাকা। তাহলে 2,80,000 1 2 3 যোগ 65 1 2 3, তাহলে কত? 3,45,000। 3,45,000। সো 3,45,000 থেকে এখন উত্তোলন বিয়োগ করবে এবং উত্তোলনের সুদ বিয়োগ করব। তো উত্তোলন হচ্ছে 10,000 মাইনাস উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কত টাকা পেয়েছি? আচ্ছা, উত্তোলনের সুদ, এটা আমরা উত্তোলনের সুদটা গড়ে 6 মাসের উত্তোলনের সুদ ধরতে হয়। আমরা উত্তোলনের সুদ কত ধরছি? 10%। আচ্ছা, আমাদের কি একটি কথা দেখো, উত্তোলনের সুদ এটি 1,000 হবে নাকি 500 হবে? উত্তোলনের সুদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে বার্ষিক মোট উত্তোলনের উপরে আমাদের গড়ে 6 মাসের সুদ ধরতে হয়। 10% করলে কত হবে? 1,000। আর গড়ে 6 মাসের সুদ মানে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 500 টাকা। সো আমাদের উত্তোলনের সুদ হচ্ছে কত টাকা? 500। তো এখানেও হবে 500 টাকা। তাহলে কত হবে এখানে? 8,900 টাকা। গ নম্বরে আসি, উত্তোলনের সুদ হবে কত টাকা? তাহলে 500 টাকা। আচ্ছা, ওকে। তাহলে নিট লাভ যোগ করলাম, উত্তোলন এবং উত্তোলনের সুদ কি করতে হবে? বিয়োগ করতে হবে।
তাহলে 3,45,000 থেকে 10,500 টাকা বিয়োগ করতে হবে। তাহলে সমাপনী মালিকানা সত্ত্ব হবে 3,34,500 টাকা। মূলধনের সাথে নিট লাভ যোগ, উত্তোলন বিয়োগ এবং উত্তোলনের সুদ বিয়োগ। উত্তোলনের সুদ হচ্ছে একটি অপরিচালন আয়, আর উত্তোলনের সুদ গড়ে কত মাসে ধরতে হয়? বার্ষিক মোট উত্তোলনের উপরে গড়ে 6 মাসে সুদ ধরতে হয়। উত্তোলনের সুদের বিস্তারিত আমরা লাভ লোক অর্থাৎ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমরা শিখে থাকবো, ওই অধ্যায়টা বেশি আছে, এটার বিস্তারিত আছে। তাহলে আমাদের হিসাব কি? উত্তোলন কমপ্লিট, আসবাবপত্র আমাদের সম্পত্তি নাই তাই এটা আমরা লিখি নাই, এবং মূলধন কমপ্লিট। এবার একটু সমন্বয়গুলো আমরা একটু চেক করব, সবগুলো সমন্বয় লেখা হয়েছে কিনা। সমাপনী মজুত পণ্য, এটা হলো চলতি সম্পদ, তো চলতি সম্পদ নির্ণয় করতে বলেনি তাই যাবে না, এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেনি, সেখানে যাবে, সেটাও আমাদের লাগবে না। 1,000 টাকার অবৈধ সাপ্লাই, এটা হচ্ছে চলতি সম্পত্তি যাবে, তো চলতি সম্পত্তি আমাদের নির্ণয় করতে বলেনি, কিন্তু আমরা সাপ্লাইস থেকে বিয়োগ করছি। 3,000 টাকা ক্রয় থেকে একবার বিয়োগ করেছি এবং প্রদেয় হিসাব বা পাওনাদার থেকে বিয়োগ করেছি। উত্তোলনের সুদ, উত্তোলনের সাথে একবার যোগ করেছি এবং একবার অপরিচালন আয় লিখেছি। মূলধনের সুদ হচ্ছে অপরিচালন ব্যয়, উত্তোলনের সুদ হচ্ছে অপরিচালন আয়। আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে। সো আসবাবপত্র সম্পদ, এখানে সম্পদ নির্ণয় করতে বলে নাই, বাট অবচয়টা হচ্ছে একটা পরিচালন ব্যয়, তো এর জন্য আমাদের অবচয়টা পরিচালন ব্যয় লিখতে হবে। আসবাবপত্র কত? 80,000। 80,000-এর যদি আমরা 10% করি 8,000 হয়, তো এই 8,000 টাকা পরিচালন ব্যয় লিখতে হবে। 8,000 টাকা আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয় হচ্ছে কত টাকা? 8,000 টাকা। তো আমাদের সমন্বয় শেষ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে, খ নম্বরে ক্যালকুলেশন। সো মোট পরিচালন ব্যয় কত টাকা? 20 যোগ 24 যোগ 8 আর 4 12, 56,000 টাকা। সো মোট লাভ থেকে মোট পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন আয় হয় কত টাকা? 10,000 টাকা। তাহলে পরিচালন মুনাফা, মুনাফা 10,000 টাকা। আর পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয়টা আমরা কি করব? যোগ করব। যোগ করলে কত হবে? 10 আর 8, 18,900 টাকা। সো 18,900 টাকা, এটার নাম হলো নিট মুনাফা। তাহলে এই হচ্ছে আমাদের 18,900 টাকা ক্ষয়ের উত্তর। এবার গ নাম্বার, দায় ও মালিকানা সত্ত্ব আমরা নির্ণয় করব। তো আমাদের মোট চলতি দায়, মোট চলতি দায়, সবগুলা চলতি দায় যোগ করলে কত? 22 আর 6 28,000 টাকা। মালিকানা সত্ত্ব, সমাপনী মালিকানা সত্ত্ব কত? 3,34,500। তাহলে এটা হচ্ছে দায়, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, দুইটা যোগ করলে 28,000 যোগ তাহলে যোগ করলে কত হয়? 3,62,500। সো টোটাল দায় ও মালিকানা সত্ত্ব, মোট দায় ও মালিকানা সত্ত্ব হচ্ছে কত? 3,62,500। আমাদের গয়ের উত্তর হচ্ছে 3,62,500। এটাই ছিল আমাদের অঙ্ক। তো দেখো আসলে কোনটা কোথায় যায়, আয় বিবরণীর উপাদান যেগুলো, অপরিচালন আয় কি, অপরিচালন ব্যয় কি, এটি হচ্ছে আমার এই শীটে, পিডিএফ শীটের মধ্যে আছে। এখান থেকে চাইলে একটি স্টুডেন্ট তুমি চাইলে সেটা দেখে নিতে পারবে। আর পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে, হোয়াটসঅ্যাপ থেকে পেয়ে যাবে, অথবা ভিডিও দেখবা যে ইউটিউবের ভিডিও লিঙ্কেও দেওয়া থাকবে, তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।